আসসালামু আলাইকুম। আমি হাসান আবদুল্লাহ। শুরু করছি সংখ্যা পদ্ধতি নিয়ে আমার প্রথম লেকচার। সংখ্যা পদ্ধতি আসলে কি? সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি। ধরুন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বয়স কত? আপনি বললেন আমার বয়স 19 বছর। তো 19 সংখ্যাটাকে প্রকাশ করার জন্য আপনি এখানে ব্যবহার করেছেন 1, 9 এই দুইটা ডিজিট। এই দুইটা ডিজিট পাশাপাশি দেওয়ার কারণে আপনার বয়সটা এখানে হয়েছে 19 বছর। তো আপনি একটা ফরম্যাট চিন্তা করে বা একটা সিস্টেম অনুযায়ী আপনার এই বয়সটাকে আপনি আমাকে বললেন। তো আপনি যেই সিস্টেমটা অনুযায়ী বললেন সেই সিস্টেমটা আমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে সবসময় ইউজ করি, সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। তো ডেসিমাল নাম্বার সিস্টেমটা আমরা যে কোনো হিসাব নিকাশের ক্ষেত্রে বা যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, যে টাকা পয়সার লেনদেন বলেন বা আমাদের বয়স বলেন বা কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব কীরকম হবে, এই সবগুলি সংখ্যা যেসব সংখ্যা ব্যবহার করা হয় এই সব সংখ্যাগুলি আমরা সাধারণত ডেসিমাল নাম্বার সিস্টেম এর মাধ্যমে ব্যবহার করে থাকি। তো ডেসিমাল নাম্বার সিস্টেমটা কি? ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা নাম্বার সিস্টেম যে নাম্বার সিস্টেমের মধ্যে 10টা মৌলিক চিহ্ন থাকবে। তো আমরা এই সবগুলি নিয়ে একটার পর একটা বিস্তারিত আলাপ আলোচনা করব। তো কি কি আসলে আমাদের সংখ্যা পদ্ধতি আছে বা কি কি সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি বা কোন পদ্ধতিকে কোনো একটা পদ্ধতি থেকে কোনো একটা পদ্ধতিতে কনভার্ট করার জন্য কি কি করার সিস্টেম, এই জিনিসগুলি সম্পর্কে আমরা একে একে বিস্তারিত জানব। তো এখানে 4টা নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা চার্ট টেবিলের মাধ্যমে দেখিয়েছি। প্রথম নাম্বার সিস্টেমটা আমরা বলতে পারি ডেসিমাল। তো ডেসিমাল নাম্বার সিস্টেমের ডিজিট আছে টোটাল 10টা, 0, 1, 2, 3, 4 এভাবে করে 9 পর্যন্ত টোটাল 10টা। এইখানে যে 10টা ডিজিট দেখতে পাচ্ছি, এই 10টা ডিজিট থাকার মানেই হচ্ছে এই ডেসিমাল নাম্বার সিস্টেমের বেজ হচ্ছে 10। তার মানে হচ্ছে এখানে 10টা ডিজিট থাকার মানে যে আমার ডেসিমাল নাম্বারের বেজ হবে 10। আর ডেসিমাল নাম্বারের এক্সাম্পল হচ্ছে এরকম একটা নাম্বার আমরা দিতে পারি। যে কোনো একটা নাম্বারের শেষে নিচে যদি এইভাবে আমরা 10 লিখে দিই, তার মানে বোঝা যাবে যে এটা একটা ডেসিমাল নাম্বার। বেস হচ্ছে 10, সেজন্য আমরা নিচে এটা বেসটাকে লিখে দিলাম। তো এইখানে 4, 9 ব্র্যাকেট দিয়ে আমরা বেসটাকে লিখে দিলাম। তো এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। দেন আমরা দেখতে পারি বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি মানে হচ্ছে 2, ডেসিমাল মানে 10, বাইনারি মানে 2। তো বাইনারি যেহেতু 2টা ডিজিট থাকবে এখানে, সেজন্য এটার নাম হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। তো এখানে 0 আর 1 দুইটা মাত্র ডিজিট, তাই আমরা বেজও বলতেছি দুইটা নাম্বার 2। তো বেজ মানে হচ্ছে এমন একটা সংখ্যা যে মানে নাম্বার অফ ইউনিক সাইন আমরা বলতে পারি, যে কোনো একটা নাম্বার সিস্টেমে যে কতগুলি ইউনিক সাইন আছে সেইটাই হচ্ছে তার বেস। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, নিচে 2 লিখে। তো অক্টালের মধ্যে একইভাবে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা নাম্বার এখানে দেওয়া আছে। 8টা নাম্বার, সেই কারণে এটার বেসটাও আমার এখানে বেসটা হচ্ছে 8। তো 8 বেস আমরা এরকম নিচে 8 লিখে দিতে পারি। এটা হচ্ছে একটা অক্টাল নাম্বারের এক্সাম্পল। নেক্সট আমরা দেখতে পারি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালটার মধ্যে হেক্সাডেসিমাল মানে হচ্ছে আর কি 16 ভিত্তিক যে নাম্বার সিস্টেমটা। এখানে দেখেন যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট, আর এ থেকে এফ পর্যন্ত আরও 6টা ডিজিট। তো এখানে এ থেকে এফ পর্যন্ত মানে হচ্ছে এ মানে বোঝা যাবে 10, বি মানে 11, সি মানে 12, 13, 14, 15। তো 0 থেকে 15 পর্যন্ত মানে টোটাল 16টা চিহ্ন আমাদের হেক্সাডেসিমাল এই নাম্বার সিস্টেমের মধ্যে আছে। তো এই জন্য আমরা বেজ এটাকে বলবো 16, আর হেক্সাডেসিমাল নাম্বারটাকে এইভাবে প্রকাশ করা যায়। তো হেক্সাডেসিমাল নাম্বারের মধ্যে এরকম এ, বি, সি, ডি, ই, এফ পর্যন্ত যে কোনো ডিজিট থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা কীভাবে বুঝবো এটা হেক্সাডেসিমাল? বুঝবো হচ্ছে নিচের এই বেজ দেখে, যে বেজ যদি এখানে 16 থাকে তার মানে বোঝা যাবে যে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। তো আমার লেকচারের মূল যেই হেডলাইনটা ছিল সেটা ছিল হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে যে কোনো একটা নাম্বার সিস্টেমে কিভাবে একটা নাম্বারকে কনভার্ট করা যায়। আর আমরা এখানে টোটাল 4টা নাম্বার সিস্টেম সম্পর্কে দেখলাম, যে ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম আর হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো আমাদের এখন এই লেকচারের কাজটা হবে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে, মানে এরকম একটা নাম্বার সিস্টেম থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারবো, ওই একই সিস্টেমে অক্টালে কনভার্ট করতে পারবো, সেই ডেসিমালটা থেকে একই সিস্টেমে হেক্সাডেসিমালও কনভার্ট করতে পারবো। তো আমাদের একটাই মাত্র নিয়ম, এই একটা নিয়ম দিয়ে আমরা 3টা নাম্বার সিস্টেমেই একে একে কনভার্ট করতে পারবো। তো দেখা যাক কীভাবে কনভার্ট করা যায়। এখানে একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে। ডেসিমাল নাম্বারটা হচ্ছে 49.34, নিচে 10 দেওয়া আছে। 10 মানে হচ্ছে এটা একটা ডেসিমাল নাম্বার। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, পাশে লেখা আছে নিচের দিকে 2, তার মানে হচ্ছে আমার 49.34 এই ডেসিমাল নাম্বারটাকে আমি এমন একটা নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি যেই নাম্বারটার নাম্বার সিস্টেমের বেজ হচ্ছে 2।
তার মানে বেস 2 কোন নাম্বার সিস্টেমের? আমরা জানি বাইনারি নাম্বার সিস্টেমের। তো তার মানে এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই। তো এইখানে সংখ্যাটার মধ্যে দুটা পার্ট আছে। এই সংখ্যাটার মধ্যে দুটা পার্ট কী কী? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার সিস্টেম একরকম, আর ভগ্নাংশটুকুকে বাইনারিতে কনভার্ট করার সিস্টেম আর এক রকম। আসলে শুধু বাইনারি না, আমরা এই নাম্বার সিস্টেমটার থেকে এখানে 2, 8, 16 যাই থাক সেই নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারবো। তো এই জন্য আমরা বলেছিলাম যে ডেসিমাল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করার সিস্টেমই হচ্ছে এইটা। তো এই একই সিস্টেমে এখানে 2 থাকলে, 8 থাকলে, 16 থাকলে কীভাবে হয় সেটা আমরা এখন দেখব। তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে পূর্ণ অংশের ক্ষেত্রে বা পূর্ণাংশের ক্ষেত্রে বা এই ইন্টিজার পার্ট টুকের ক্ষেত্রে মানে 49কে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করব। তো দেখি কীভাবে করা যায়। এটা হচ্ছে 49। আমরা ভাগের সাহায্যে প্রথমে পূর্ণ অংশটুককে বাইনারিতে কনভার্ট করব। এখন ভাগ করব আসলে কত দিয়ে? ভাগ করব হচ্ছে এই পাশে যা থাকবে তত দিয়ে। আমরা বলেছি যে ডেসিমাল থেকে যে কোনো নাম্বার সিস্টেম, ডেসিমাল টু এনি মিনস অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। তার মানে আমরা যদি ডেসিমাল থেকে বাইনারিতে নিতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করব। আমরা যদি ডেসিমাল থেকে অক্টালে নিতে চাই তাহলে আমরা 8 দিয়ে ভাগ করব। যদি আমরা এখান থেকে ডেসিমাল থেকে যদি হেক্সাডেসিমালে নিতে চাই তাহলে 16 দিয়ে ভাগ করব। তো আমরা যেহেতু এখানে বাইনারিতে নিতে চাচ্ছি তার মানে আমরা এখন 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করি। তো 2 দিয়ে ভাগ করা তো খুব সহজ। তো আমরা পাশে একটু 2 দিয়ে রাফ করে নিই যে কীভাবে আমরা 2 দিয়ে 49কে ভাগ করতে পারি। তো প্রথমে 4-এর মধ্যে 2 বার যায়, 4 দুগুণে 2 দুগুণে 4। তো 2 দুগুণে 4 হলে এখানে 9টাকে নামাই, 9টাকে নামানোর পর 4 দুগুণে 8 লিখলাম, ভাগশেষ থাকে 1। এখন আমাদের কাজটা হবে যে শুরুতে ভাগফলটা লেখা আর তারপরে ভাগশেষটা লেখা। ভাগফল যেহেতু 24, আমরা এখানে ভাগফলটা প্রথমে লিখি আর একটা হাইফেন দিয়ে ভাগশেষটাকে লিখি। এটা মাইনাস না, হাইফেন। সরি, একটু বাঁকা হয়ে গেল, এটাকে একটু ঠিকঠাক করি। 1। আচ্ছা, এখন আবার ভাগ করব 2 দিয়ে। এখন ভাগ করব হচ্ছে এই ভাগফলটাকেই, তার মানে বাম পাশে যেটা থাকবে সেটাকে আমরা সবসময় ভাগ করব। 24কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল থাকবে 12 আর ভাগশেষ থাকবে 0। যেহেতু 24 একটা জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হবে। আবার 2 দিয়ে ভাগ করব, আবার 2 দিয়ে ভাগ করলে হবে এখানে 6, এখানে হবে আবার 0। এখন প্রশ্ন হচ্ছে আমরা কতক্ষণ ভাগ করব? আমাদের এখানে ভাগ করার প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ভাগফলের এই ঘরটাতে মানে এই বাম পাশে যতক্ষণ পর্যন্ত 0 না আসে। যখন আমরা এখানে 0 চলে আসবে কোনো একটা পর্যায়ে তখন আমার ভাগ করার কাজটা শেষ হবে। তো যেহেতু 0 আসে নাই, ভাগফলে 0 আসেনি, তো আমরা আবার ভাগ করি। 6কে ভাগ করলে হবে 3, হাইফেন দিয়ে আমরা লিখলাম 0। আবার 3কে ভাগ করি 2 দিয়ে, 3কে 2 দিয়ে ভাগ করলে 3-এর মধ্যে 2 একবার যায়, ভাগফল 1, ভাগশেষও 1। আবার 2 দিয়ে ভাগ করি। এখন 1কে ভাগ করতে হবে 2 দিয়ে, একটু ভাগ করি, যদিও সবাই পারি। তো 1-এর মধ্যে আসলে কয়বার যায়? একবারও যায় না, তার মানে 0 বার যায়। তো সেই 0 আমরা সাধারণত কি করি, এই দুইটার সংখ্যাকে গুণ করি, এই দুইটাকে গুণ করে 2 আর 0কে গুণ করে নিচে এখানে বসাই। তো দুইটাকে গুণ করলে তো 0 হয়, তো আমরা 0টা লিখলাম, তাহলে বিয়োগ করলে ভাগশেষ থাকে 1। তো এই সেন্সে আমরা এইখানে লিখতে পারি, বা আসলে এইটাই হয় যে 2 দিয়ে 1কে যদি ভাগ করি ভাগফল 0 আর ভাগশেষ 1 থেকে যায়। তো আমরা ভাগফলটা লিখি, ভাগফল 0 আর ভাগশেষ 1। তো আমরা বলেছিলাম কি যে ভাগ করতে করতে যখন নিচে এইখানে ভাগফলের এখানে 0 চলে আসবে তখন আমাদের ভাগ করার কাজটা শেষ হয়ে যাবে, আমরা আর ভাগ করব না। তো আমাদের তো এখন 0 চলে আসছে, 0 যেহেতু চলে আসছে তার মানে আমার ভাগ করার কাজ শেষ। ভাগ করার কাজ শেষ তার মানে হচ্ছে আমার এই পূর্ণ যে অংশটা ছিল 49, এই 49কে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলেছি। তো কিভাবে করে ফেলেছি আমরা একটু দেখি। এটাকে একটু উপরের দিকে সাইন দিলাম বোঝার সুবিধার জন্য। তো আমরা একটু লিখতে পারি সাজিয়ে গুছিয়ে যে সুতরাং 49 এটা একটা ডেসিমাল সংখ্যা, 10 দিয়ে ডেসিমাল বুঝালাম। এখন বাইনারি সংখ্যাগুলি হবে আমাদের এখানে যেই ভাগশেষগুলি বের করেছিলাম 1 1 0 0 0 1, এই সংখ্যাগুলিকে
পাশাপাশি লিখবো নিচের থেকে, এই জন্য নিচের থেকে উপরের দিকে একটা অ্যারো সাইন দেওয়া হয়েছে। তো নিচে যেহেতু 2টা 1 প্রথমে আছে, তো প্রথমে লিখি 2টা 1, তারপরে 3টা 0 নিচের থেকে উপরের দিকে, তো 3টা 0 লিখি, আর শেষে আছে 1, তো এই 1টা লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, এই পূর্ণ অংশটার বাইনারি হচ্ছে এটা। তো এটা তো গেল একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় সেই সিস্টেম। এখন আমাদের তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে পূর্ণ সংখ্যাও আছে, আবার একটা দশমিকের অংশটাও আছে। এখন আমরা দশমিকের অংশটা কিভাবে করা যায় সেটা এখন আমরা একটু দেখব, যে দশমিক পার্টকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। একটা দাগ দিয়ে আমরা আলাদা করলাম। এখন আমরা দশমিকের অংশটুকুকে লিখি। আমার দশমিক পার্টটা ছিল 0.34। তো এখন এখানে আমরা ভাগ করেছিলাম 2 দিয়ে, তো এখন আমার যেটা করতে হবে গুণ করতে হবে। এখানে যা করেছিলাম তার উল্টাটা গুণ করব। কত দিয়ে গুণ করব? এইখানে যত দিয়ে ভাগ করেছিলাম মানে 2, এই 2 দিয়ে আমি আবার গুণ করব। এই 2 দিয়ে গুণ করি, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর দশমিকটা দিলাম, আর 2 আর 0 গুণ করলে 0। এখন আমরা একটা কাজ করব, এখানে একটা এরকম লম্বা দাগ দিয়ে দিব। লম্বা দাগ টেনে সবগুলি সংখ্যার মধ্যে দশমিক যেগুলি থাকবে, দশমিকের আগের অংশটা এই পাশে লিখবো, দশমিকের পরের অংশটা এই পাশে লিখবো, আবার গুণ করব। তো গুণ করি, আবার 8 দুগুণে 16, 16 6, হাতে আছে 1, 6 দুগুণে 12, আর 1 13, 13 3টা এই পাশে লিখবো, দশমিক দিয়ে একটা এই পাশে লিখবো, আবার 2 দিয়ে ভাগ করি, গুণ করি। আর এই গুণগুলি করতে হবে অবশ্যই দশমিকের পরের অংশটা। এটা যে 1.36, এটাকে 2 দিয়ে গুণ করবো না, গুণ করবো শুধুমাত্র 0.36কে 2 দিয়ে গুণ করবো। তো আবার গুণ করি, দেখি 6 দুগুণে 12, 2, হাতে আছে 1, 3 দুগুণে 6, 1 7, তার মানে আমার দশমিকের এই পাশে আসবে 0। আবার 2 দিয়ে গুণ করি, এখন আসবে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 14 4টা এই পাশে বসবে, আর একটা এই পাশে চলে আসবে। আবার 2 দিয়ে গুণ করি, এবার আসবে হচ্ছে 4 দুগুণে 8, আর 4 দুগুণে 8, দশমিক এই পাশে 0। তো এরকম আসলে আমরা কতক্ষণ গুণ করতে থাকবো? এখানে যেমন একটা পয়েন্ট ছিল যে আমাদের ভাগফলে যখন 0 চলে আসবে তখন আমরা গুণের কাজটা শেষ করব। কিন্তু এইখানে আমাদের সিস্টেমটা হচ্ছে যদি কখনো দশমিকের পরে সবগুলি ঘর 0 চলে আসে, দশমিকের পরে এখানে 8 8 না, হয়তো ধরেন কখনো আসলো যে দশমিকের পর 0.00, তাহলে আমাদের গুণের কাজটা শেষ হবে। কিন্তু আসলে আমাদের পরীক্ষার খাতায় লেখার জন্য, আমার এই লেকচারটা মূলত ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য, যাদের আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটা আছে, কিন্তু তারা 3য় নাম্বার যে চ্যাপ্টারটা সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটায় যাদের সমস্যা, এই লেকচারটা মূলত তাদের জন্য। তো তারা আসলে পরীক্ষার হলে কীভাবে লিখবে? পরীক্ষার হলে এরকম 6-7 ঘর পর্যন্ত করবে, যতক্ষণ পর্যন্ত না 0 আসে। যদি 0 চলে আসে কয়েক ঘর করার পরে, তাহলে আমার গুণ করা কাজ ছিল। যদি 0 না আসে তাহলে তারা এরকম, আমি যেমন এখানে 1 2 3 4 5 ঘর পর্যন্ত করেছি, তো ওরা মানে পরীক্ষা করতে হবে প্রায় 6 ঘর বা 7 ঘর পর্যন্ত। আসলে যত বেশি ঘর পর্যন্ত করা হবে আমাদের অ্যান্সারটা তত বেশি অ্যাকুরেট হবে, তত বেশি রিয়েল অ্যান্সারটার কাছাকাছি আমরা যেতে পারবো। আসলে একদম এক্স্যাক্ট রিয়েল করাটা একটু টাফ, যেহেতু এটা একটা দশমিক সংখ্যা, মানে পয়েন্ট থাকবে, তো ফ্র্যাকশনাল নাম্বারগুলো একদম অ্যাকুরেট করা যায় না সাধারণত। তো এই জন্য আমরা একটা কাজ করব যে আমরা নিচে ডট 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 দিয়ে দিব। তো স্যারেরা বুঝে নেবেন যে আসলে আমাদের কাজ এখনও শেষ হয় নাই, আমাদের কাজ আরও বাকি আছে, তো আমরা পুরোটা করি নাই, আমরা একটা পর্যায় পর্যন্ত আমরা এই কাজটা করেছি। তো এটার ডিরেকশনটা হবে উপর থেকে নিচের দিকে, এইখানে ছিল নিচ থেকে উপরের দিকে, আর এটার ডিরেকশন হবে উপর থেকে নিচের দিকে। তো এটার রেজাল্টটা লিখি, কীভাবে লেখা যায়। সুতরাং এখানে আছে 0.34, এটা একটা দশমিক সংখ্যা। এখন এইটার কোরেসপন্ডিং বাইনারি সংখ্যা কত সেটা আমরা লিখব। প্রথমেই 0 পয়েন্টটা দিয়ে নিতে হবে। স্টুডেন্টদের খাতা দেখতে গিয়ে যখন দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা এইখানে সব কিছু ঠিকঠাক করে, কিন্তু এইখানে 0 থেকে শুরু করে না, ওরা
নর্মালি শুরু করে দেয়, কিন্তু আমাদের এই 0 থেকে শুরু করতে হবে। এখানে পয়েন্ট দিতে হবে, যেহেতু একটা দশমিক সংখ্যা, এটার বাইনারি সংখ্যাটা একটা দশমিক সংখ্যা হবে, ভগ্নাংশ হবে। তো এই 0টা প্রথমে লিখব, এই 0টা এখন লিখতেছি। এই 0টা হচ্ছে এই 0, এরপরে যেহেতু উপর থেকে নিচের দিকে বলেছে, তারপরে এই 1 লিখবো, তারপরে এই 0, তারপরে এই 1, এই 0, নিচে যদি আরও কয়েক ঘর করতাম তাহলে আরও সেই ঘর সংখ্যাগুলো লিখতাম। তো এই 0টা লিখলাম, তারপরে লিখবো 1, তারপরে আবার 0, তারপরে আবার 1, আবার 0। তো যেহেতু আমরা এই পর্যন্তই করেছি আর তারপর ডট 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 দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমরা এখানে ডট 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 দিই। ডট 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 দেওয়ার পরে এইখানে 2 দিয়ে দিলাম, যেহেতু এটা একটা বাইনারি সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা রেজাল্ট আসলো, দশমিক সংখ্যার ক্ষেত্রে বা ভগ্নাংশের ক্ষেত্রে একটা রেজাল্ট আসলো। এখন আমরা যে কাজটা করব, যে এই দুইটা রেজাল্টকে মার্জ করতে হবে। তো মার্জ করার পরে আমরা কিভাবে লিখতে পারি সেটা আমি এই স্ক্রিনের মধ্যে এইটুকুর মধ্যে দেখাই। তো আমাদের অ্যান্সার যেটা আসতে পারে, সরি এটা একটু মুছে ফেলি। হ্যাঁ, আমাদের অ্যান্সারটা যেভাবে লিখতে পারি আমরা, যে সুতরাং 49.34 পুরোটা একসাথে লিখবো, এটা একটা দশমিক সংখ্যা, এইটা ইকুয়ালস টু, আমরা নিচের লাইনে লিখি, প্রথমে যে রেজাল্টটা ছিল 1 1 0 0 0 1, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিক দিলাম, দশমিক দেওয়ার পরে এখানে আমাদের ভগ্নাংশ পার্টটা লিখে ফেলবো, 0 1 0 1 0, তারপর ডট ডট ডট, এটা হচ্ছে শেষে বাইনারি 2। তো এটাই আসলে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।